হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, আয়লা ঝড়ের আশ্চর্য আত্মা। সকাল থেকে বেশ দফায় দফায় বৃষ্টি আসছে আবার থেমেও যাচ্ছে। এইভাবে বেলা বাড়তে শুরু করলো। কখনো জোরে বৃষ্টি আসে, আবার আস্তে হয়ে যায়, আবার থেমে যায়। হঠাৎ দুপুর 2টো বাজতে গেল। কে যেন একজন রাস্তাতে হেঁকে গেল, ভাই ভাই শুনছিস? হ্যাঁ বল। বলছি নদীতে বড় ফাটল দিয়েছে, নদী বাঁধের ওপরে সবাই যাচ্ছে গ্রামবাসী। ওই বাঁধটা ভেঙে গেলে নদীর জল হু হু করে গ্রামে ঢুকে যাবে। তুই কি বেরোসনি? আয় আমাদের সঙ্গে, নদীর বাঁধ বাঁধতে হবে এখনই। সেই মতো আমিও বেরিয়ে পড়লাম নদীর বাঁধ সারাইয়ের জন্যে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখি, হ্যাঁ, খুব বিশাল বড় একটা ফাটল। আরে এত বড় ফাটল, এসব সবাই হাত লাগাই, এই বাঁধটিকে সারতে হবে যে। আমরা সবাই মিলে বাঁধটিকে সারার চেষ্টা করছি। কোদাল নিয়ে মাটি দিয়ে কিছু বাঁশ খুঁটি ফুটে পাইলিং করার চেষ্টা করছি, কিন্তু নদী যেন বিশাল আকার ধারণ করেছে। নদীর জল এত বাড়তে শুরু করলো যে একসময় সেই বাঁধটাও রক্ষা পেল না, ভেঙে গেল সেই বাঁধ। নদীর জল গল গল করে ঢুকতে শুরু করলো গ্রামের মধ্যে। আমরা সবাই ছুট দিলাম বাড়ির দিকে। কিভাবে বাড়ির গবাদি পশু এবং বাচ্চা কাচ্চা এবং বৃদ্ধ লোককে বাঁচানো যায় সেই জন্য সবাই ছুটতে শুরু করলাম। হ্যাঁ, কিছু লোককে আমরা পৌঁছে দিলাম সরকারি হসপিটালের ছাদে, স্কুলের ছাদে। সেই মতো বেশ কিছু লোক বেঁচে গেল বটে, আমরাও বেঁচে গেলাম। কিন্তু বেশ কিছু গবাদি পশু, মুরগি ছাগল, এরা মারাও গেল ওই জলের তোড়ে। ভীষণ তাণ্ডব ছিল জলের, যে ওপার থেকে কাদা জল, নোনা জল, সমস্ত জল এবং ফুলে ফেঁপে উঠে গ্রামকে ভাসিয়ে নিয়ে চলে গেল আয়লার তাণ্ডবে। কি আর করা যাবে? আমাদের মাটির বাড়িটাও ভেঙে পড়ল, পাশের বাড়িগুলোও ভেঙে পড়ল। কয়েকটা পাকা বাড়ি ছাড়া মাটির বাড়ি একটাও রক্ষা পেল না আয়লার তাণ্ডবে। মনটা খুবই খারাপ, মনটা যেন ভেতর থেকে গুবরে গুবরে কাঁদতে শুরু করলো। এত পুরনো একটা বাড়ি, স্মৃতি সব মুছে গেল। বই খাতা তো জলে ভেসেই গেল, সেই সঙ্গে সঙ্গে হাঁড়ি কুড়ি যা যা ছিল, নথিপত্র, সব কিছু জলের তোড়ে কোথায় যে মিলিয়ে গেল কেউ কিছু খুঁজে পেল না। বড় বড় গাছগুলো ভেঙে পড়তে শুরু করলো, উপড়ে গেল অনেক গাছ। সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে বাঁশবাগানটা দুলতে শুরু করলো। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে এলো। দেখলাম ঠাকুরদার শরীরটা প্রচণ্ড খারাপ। ঠাকুরদার হাঁপানিটাও বেড়েছে, সঙ্গে কাশি। ঠাকুরদা আমাকে ডেকে বলল, সায়ন, কাশিটা প্রচণ্ড বেড়েছে ভাই, একটু যদি শহর থেকে ওষুধ এনে দিতিস। ওষুধটা তো জলের তোড়ে কোথায় যে চলে গেল, আর খুঁজে পাইনি। একটু শ্বাসকষ্ট হচ্ছে, আমাকে এই কটা ওষুধ একটু এনে দিবি ভাই। আমি বললাম, হ্যাঁ, কেন দেব না। ঝড় বৃষ্টি থেমে তো গেছে, যদিও প্রচুর তাণ্ডব হয়েছে। বেশি দেরি করিস না ভাই, তুই যা, শীঘ্রই যা, গিয়ে শহর থেকে এই ওষুধ কটা আমাকে একটু এনে দে। আমি সেই মতো বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। কেননা
ঠাকুরদার ওষুধগুলো শহরে কোনো বড় ফার্মেসি ছাড়া পাওয়া যাবে না। বেশ, আমি চলে এলাম ক্যানিং টাউনে। ক্যানিং টাউনে এসে ওষুধগুলো অনেক কষ্টে খুঁজে পেলাম। ওনারা প্রশ্ন করলেন, তুমি যে এত রাতে এসেছো ওষুধ কিনতে, রাত তো অনেক হলো, তুমি ফিরতে পারবে তো? আমি বললাম, হ্যাঁ, কেন পারবো না, আমি এখান থেকে ঠিক চলে যাব। গাড়ি না পেলেও পায়ে হেঁটে আমি বাড়ি চলে যাব। আমার ঠাকুরদার শরীরটা প্রচণ্ড খারাপ, ওনাকে ওষুধ না দিতে পারলে উনি আরও শরীরটা খারাপ হয়ে যাবে। সেই মতো ওনারা বললেন, ঠিক আছে, তুমি তাহলে বেরিয়ে পড়ো। আমি ওখান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি হেঁটে আসছি, কিন্তু প্রায় 7 থেকে 8 ক্রোশ রাস্তা। এই রাস্তাটা হেঁটে আসা অনেকটাই কঠিন কার্য। আস্তে আস্তে রাতও বেড়ে যাচ্ছে, আর এই প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে একজন লোকও বাইরে নেই, আর কোনো লাইট পোস্টের আলোও জ্বলছে না। অন্ধকারের মধ্যে আমি হাঁটতে শুরু করলাম। আমি চলে এসেছিলাম গ্রামের কিছু আগে একটা গ্রাম, মহেশপুর গ্রামটির নাম। সেই মহেশপুর গ্রামে ঢুকে দেখলাম যে কেউ তো নেই, কিন্তু খন্দে খন্দে জল বেঁধে আছে। এখানে গাড্ডা, ওখানে গাছ পড়ে আছে, একটা বেশ গা ছমছমে পরিবেশ। আমি ভাবলাম যে যাই হোক, একটা গ্রাম পেরোলেই তো আমাদের মান্নাপাড়া আনন্দবাদ গ্রাম, এই গ্রামটা পেরোতে পারলেই আমি বাড়ি পৌঁছে যাব, আর না জানি ঠাকুরদা কেমন আছে। এইভাবে আমি জোরে পা চালা শুরু করলাম। যখন হন্তদন্ত হয়ে আসছি, হঠাৎ দেখলাম পাশে যেন কজনের গুঞ্জন শোনা গেল। কেউ কেউ বলতে শুরু করলো, কথাগুলো কানে ভেসে আসছিল, না 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 না, এটা ওরা ঠিক করেনি, বাজে বাজে ব্যাপার, এটা ঠিক নয়। ভাই, না না না, এটা ঠিক না। না না, এটাও ঠিক করেনি, এটাও ঠিক করেনি, এই জিনিসটা একদম মেনে নেওয়া যায় না। কেউ কেউ তো কাঁদতেও শুরু করলো, বলতে লাগলো, না 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 না, আমাদের এই ঘরটা এইভাবে ভেঙে দেওয়া, ডুবিয়ে দেওয়া ওদের ঠিক হয়নি। আমি ভাবলাম গ্রামের কোনো লোক হয়তো ভুল বুঝে কান্নাকাটি করছে। ঝড়ের তাণ্ডবে নদী ভেঙে জল তো এসছে, এখানে ঘর কোনো ব্যক্তি তো ভাসায়নি। এগিয়ে গেলাম ওদের দিকে, যাই তো দেখি তো কী আলোচনা করছে, কি হয়েছে ওখানে। দাদা দাদা, বলছিলাম কি হয়েছে এখানে, আপনাদের সমস্যা কি? ওর মধ্যে একজন বয়স্ক লোক বলে উঠল, কে কে ভাই তুমি? আর তুমি আমাদের এই মিটিংয়ের মধ্যে বা কি কথা বলতে এসেছো? না না, আমি বলছিলাম, আপনারা আলোচনা করছিলেন, শুনতে পাচ্ছিলাম যে বলছে ঘর ভেঙে দেওয়া ঠিক হয়নি, জল ঢুকিয়ে দেওয়া ঠিক হয়নি। আসলে এখানে জল তো কেউ ঢোকায়নি, আমাদের নদী বাঁধ ভেঙে জল ঢুকেছে আয়লার তাণ্ডবে। সেক্ষেত্রে তো আর আপনাদের কেউ। থামুন থামুন আপনি। আমার মুখের কথা কেড়ে নিয়ে যেন আমার উপরে চিৎকার করে উঠল ওই বয়স্ক ভদ্রলোক। সেই মতো আমি একটু থমকে গেলাম। আমি বললাম, না মানে আপনারা যে কথা বলছেন এটা তো ঠিক কথা নয়, কারণ আয়লা হয়েছে, নদী বাঁধ ভেঙেছে, তাই জল ঢুকেছে। কিন্তু তুমি কি জানো, ওই আনন্দবাজার গ্রামের লোকেরা এই মধ্যখানে আমাদের মহেশপুরের বাঁধটা কেটে দিয়ে জল ঢুকিয়ে আমাদেরকে ডুবিয়ে দিয়েছে, আমাদের এই শ্মশান ভূমিটুকুও বাঁচায়নি। আমরা এখন কোথায় যাব বলো তো? না না, কোথায় যাবেন বলতে, আপনারা এক কাজ করুন না, সরকারি হসপিটালের ছাদে চলে যান, বা কোনো স্কুল বাড়িতে আশ্রয় নিন। এখানে জলের মধ্যে দাঁড়িয়ে কী করছেন বলুন তো? আর এত রাতে কী বা করছেন এখানে? এই কথা শুনে একজন ব্যক্তি খুব বিরক্ত বোধ করলো। আমি কিন্তু এই রাতের মধ্যে কারোর মুখ দেখতে পাচ্ছিলাম না, একটা ছায়া মূর্তি মতো বেশ কয়েকজনকে। ভাবলাম ওরা তো মানুষ, কথা বলছে। একজন বিরক্ত বোধ করে বলল, এই এই বেটা, তুই তোর কাজে যা, নাহলে তোর ঘরে ডুগি ভেঙে ফেলবো। আমাদের ঘর ভেঙে দিয়ে এখন বড় বড় কথা। তোদের বাড়ি কোথায় রে? তুই নিশ্চয়ই আনন্দবাদের লোক না?
আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমরা ঘর ভাঙবো কেন? নদীর জল। আমার বলে নদীর জল, নদীর জল। হ্যাঁ, হ্যাঁ, নদীর জল। আমি কি তোদের সঙ্গে মস্কারা করছি? যা বেটা যা। এবার আমার ভীষণ রাগ হলো। আমি ভাবলাম, না, এই মহেশপুরের কতগুলো লোককে উচিত শিক্ষা না দিলেই নয়। কোথায় বন্যা পরিস্থিতিতে জল ঢুকেছে তা না করে পাশের গ্রামের লোককে দোষী সাব্যস্ত করছে এবং উল্টোপাল্টা গালাগালিও করছে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম ওদের দিকে, যে বললাম, আপনারা কি বলতে চাইছেন? কেন বা এভাবে পাশের গ্রামের লোককে বদনাম করছেন? জানেন এটা খুব খারাপ কথা, এভাবে করবেন না আপনারা। হঠাৎ একজন ব্যক্তি বলল, এই দেখি, ওর মুখটা দেখি, কে ওই ছেলেটা? একটা বিড়ি ধোনা তো। সে কি? বিড়ি ধরাতে দেখলাম কারা এরা? কতগুলো কঙ্কালের মাথা আর হাড় গোড়ো ভর্তি কঙ্কালেরা। আর যে জায়গায় দাঁড়িয়ে আছি, এ কি? এটা তো কোনো লোকের বাড়ি নয়, কোনো বাস্তু বাড়িও নয়, এটা একটা শ্মশান মাত্র। আর এই লোকগুলো বা কারা? আমি ভয়ের সঙ্গে প্রশ্ন করলাম, কারা আপনারা কারা? আর আপনাদের গায়ে পোশাক বা কই? আপনারা কথা বলছেন আর এই আগুনটা বা কিসের? আমরা কারা? আমরা এই মহেশপুর শ্মশানের ভূত। আমাদের শ্মশানে আমরা বাস করি, কিন্তু নদীর জলটা ছেড়ে দিয়ে আমাদের শ্মশানটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর তুমি এসছো আমাদের সঙ্গে মস্করা করতে, হ্যাঁ? এই এই শশীভূষণ, ফণীভূষণ, রাজবল্লভ, হালদার মশাই, হ্যাঁ বাবা, বলুন বলুন। এই ওকে ধর, ধর, ওর গোলা টিপে ওর রক্ত পান করি। ওরে বাবা রে, আমি তো প্রাণ ভয়ে মারলাম উত্তর শ্বাসে দৌড়। এক দৌড়ে যখন বাড়ি এসে পড়ি তখন ঠাকুরদা কাশছে। কে রে, সায়ন এলি? আমি বললাম, হ্যাঁ দাদু, আমি এসছি। এত রাত হয়ে গেল, ভাই তোর আসতে, ওষুধ কি পেয়েছিস? দাদু, ওষুধ পেয়েছি, কিন্তু রাস্তায় একটা সমস্যা হয়েছিল। ওই শশীভূষণ, ফণীভূষণ, মণিভূষণ, এরা কারা দাদু? ওরা কোন পাড়ার লোক ছিল রে ভাই? ওরাই মহেশপুরের লোক। লোক বলতে নর কঙ্কাল ওরা। আমাকে বেড দিয়েছিল জানো, বললো আমরা নাকি এ পাড়া থেকে জল ঢুকিয়ে দিয়েছি, ওদের গ্রাম ভাসিয়ে দিয়েছি। দেখ ভাই, ওরা তো অনেক আগে, বহুকাল আগে ওরা মারা গেছে। হয়তো ওদের আত্মা হবে, আর ওই আত্মা হয়তো ওই তোকে বেড দিয়েছিল। আত্মা? আত্মা কি দাদু? আর আত্মা কথা বা বলে কিভাবে? আর আমাকে বেড দেয় বা কিভাবে রাস্তায়? আর আত্মা এত বড় সাহস কী করে হয় মানুষ জাতিকে আটকে দেয়? সে খুব বহুকাল আগেকার কথা ভাই। আর তাদের শক্তি তো জানা নেই, তখন তুই খুব ছোট। একদিন কি হয়েছে জানিস? আমি অফিস থেকে বাড়ি ফিরে, তো দিদাও বাড়ি নেই, বাড়িটাও শুনশান। আর আমি অফিস থেকে বাড়ি ফিরে একদিন ভালো করে হাত মুখ মুছে ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজের মাথাটা ছিনে নেব। আমি সেই মতো অফিস থেকে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে গেলুম এবং নিজের মাথাটা ছিনতে শুরু করলুম। ছিনতে ছিনতে, তখন তো আমার বয়সও কম, ভাবলাম মুখে কতগুলো ব্রণ হয়েছে, তাই এই ব্রণগুলোকে একটু ওই খোটাখুটি করতে শুরু করলাম। হঠাৎ হঠাৎ
হঠাৎ দেখলাম আয়নার ভেতরে একটা বাচ্চা ছেলের ছায়া মূর্তি। আমি আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কে কে তুমি? আর পেছন ফিরে দেখি আর কেউ নেই। আমার গাটা ছমছম করে উঠল। আমি খাবার টেবিলে গিয়ে থালাটা খুলে দেখি আমার থালায় একটুও ভাত নেই, শুধুমাত্র কাঁচা রক্ত কিছুটা পড়ে আছে। ভাই, কে আত্মা বলে তুই যে বেঁচে ফিরে এসেছিস এটাই মঙ্গল। এই ধরনের আত্মার সামনে পড়লে বেঁচে ফেরা যায় না। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন আয়লার ভূত। যদি গল্পটি ভালো লাগে থাকে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।